দ্বিতীয় মেয়াদে বিশ্ব মসনদে বসার পরেই কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বন্ধুত্ব খুব বেশি দিন টিকল না। ট্রাম্প প্রশাসন থেকে একরকম বেরি করে দেয়া হয়েছে মাস্ককে, আর তাতেই চটেছেন টাকার কুমির ইলন মাস্ক। এবার ট্রাম্পকে রীতিমতো অকৃতজ্ঞ বলে উল্লেখ করেছেন তিনি। যে কারো হারের খবর একমাত্র তার ঘনিষ্ঠজনরাই ভালো জানেন। সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্পের অনেক গোপন কথাই মাস্কের জানার কথা। গুঞ্জন রটেছে এবার থলের বিড়াল বের করে বিশ্ববাসীকে অনেক কিছুই খোলাসা করতে পারেন ইলন মাস্ক। হাটে হাড়ি ভাঙার চিন্তায় ট্রাম্প খুব একটা চিন্তিত কিনা সেটা নিয়ে অবশ্য এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে কৌতূহলীরা বলছেন ট্রাম্প এখন বিশ্ব ক্ষমতার শীর্ষে রয়েছেন, অন্যদিকে ইলন মাস্কের রয়েছে কারি কারি টাকা। ক্ষমতা আর টাকার লড়াইয়ে কে জিতবে সেখানেই এখন উৎসুকদের চোখ। সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু হয়ে গেছে ইলন মাস্কের। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী শিল্পপতি দাবি করেছেন তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইলন মাস্ক বলেন, আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন। রিপ্রেজেন্টেটিভ বা মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ নিয়ন্ত্রণে থাকত ডেমোক্রেটদের দখলে, আর সিনেট অর্থাৎ কংগ্রেসের উচ্চকক্ষ রিপাবলিকান ডেমোক্রেটদের অনুপাত থাকত 51.49। আরেক বার্তায় তিনি লেখেন, কি অকৃতজ্ঞতা। প্রসঙ্গত ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতা শুরু হয় 2024 সালের জুলাই থেকে। সে সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণা চলছিল। রিপাবলিকান পার্টির ট্রাম্পের বিভিন্ন প্রচারণার সভায় তখন মাস্ককে নিয়মিত দেখা গেছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে কমপক্ষে $28 কোটি চাঁদা দিয়েছেন মাস্ক। নির্বাচনে জয়ী হয়ে শপথ নেওয়ার পর সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচন করতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ নামের একটি দপ্তর খুলে ট্রাম্প প্রশাসন। সেই দপ্তরের প্রধান করা হয় মাস্ককে। মাস্ক ডজের প্রধান নির্বাহী হওয়ার পর কয়েক মাস ধরে সরকারি অর্থ অপচয় রোধের নামে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেন। স্থগিত করা হয় প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন সংস্থাতেও সরকারি ভর্তুকি বন্ধ করে দেয়া হয়। স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা কমতে থাকে ট্রাম্পের। যুক্তরাষ্ট্র জুড়ে একাধিক আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন চাকরিচ্যুত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৈদেশিক ও অভ্যন্তরীণ সহায়তা প্রদান স্থগিত করায় দেশের ভেতরেও সমালোচনায় বিদ্ধ হতে থাকে ট্রাম্প প্রশাসন। মাস্কের নিয়োগ নিয়েও যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের এমপিদের একাংশ এবং ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির নেতা কর্মীদের একাংশ অসন্তুষ্ট ছিলেন। কংগ্রেস এখনও ডজকে সরকারি বিভাগ হিসেবে স্বীকৃতি দেয়নি। এসব কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে দূরত্ব বাড়ছিল মাস্কের। এরই মধ্যে একটি বিল স্বাক্ষরকে ঘিরে নতুন তিক্ততার সৃষ্টি হয় ট্রাম্প ও মাস্কের মধ্যে। গত মাসে কর সংক্রান্ত জনকল্যাণমূলক বিলে অনুমোদন দেওয়ার পরে ট্রাম্প বলেছিলেন এটি একটি বড় ও সুন্দর বিল। তার পরপরই ট্রাম্পের সঙ্গে মাস্কের মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। মাস্ক দাবি করেন তিনি এবং তার সহকারীরা ট্রাম্প প্রশাসনের অন্দরে থেকে এতদিন অপ্রয়োজনীয় ব্যয় কমাতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেসব ব্যর্থ হয়ে যাবে ওই একটি বিলের কারণে। বিলটি তাকে দেখানোর আগেই ট্রাম্প মার্কিন কংগ্রেসে পাশ করানোর জন্য পাঠিয়ে দিয়েছেন বলেও সমাজ মাধ্যমে অভিযোগ করেছিলেন মাস্ক। সরকারি বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে বর্তমান ডজ তথা মার্কিন প্রশাসন থেকে বিদায় নেন মাস্ক। ট্রাম্প এই বিদায়কে স্বাগত জানান। এদিকে সরকারি পদ থেকে বিদায় নেওয়ার পর বিলটি বাতিলের জন্য আরও তৎপর হয়ে ওঠেন ইলন মাস্ক।
আটকানোর জন্য গত বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জনগণকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এই ব্যবসায়ী ও শিল্পপতি। মাস্কের এ আহ্বানের প্রতিক্রিয়ায় গত বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি ব্যক্তিগত কারণে এই বিলের বিরোধিতা করছেন, কারণ পর্যায়ক্রমে কর সংস্কারের এই বিলের প্রত্যক্ষ প্রভাব পড়বে তার মালিকানাধীন কোম্পানি টেসলার উপর। মার্কিন ধনকুবের ইলন মাস্কের রকেট স্টারশিপ আবারও ব্যর্থ হয়েছে। গত 27 মে সন্ধ্যার ঠিক আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড্ডয়ন করেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী যানটি। জানুয়ারি ও মার্চ মাসে পরপর দুটি ব্যর্থ মিশনের পর এই তৃতীয় প্রচেষ্টায় স্পেসএক্স সাফল্যের আশা করেছিল আয়োজকরা, কিন্তু আশাকে হতাশায় পরিণত করে ব্যর্থ হয়েছে স্টারশিপ। স্টারশিপ মূলত দুটি অংশ নিয়ে গঠিত। উপরের অংশ শিপ এবং নিচের শক্তিশালী রকেট ইঞ্জিন সুপার হেভি। 120 মিটারের বেশি উচ্চতার এই রকেট উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় ঝামেলা। সুপার হেভি থেকে আলাদা হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রকেট। স্পেসএক্সের সরাসরি সম্প্রচারে ধারাভাষ্যকার জানান তারা স্টারশিপের দিক নির্দেশ হারিয়েছেন। এর কিছুক্ষণ পরই জানানো হয় যে রকেটটি ভেঙে পড়েছে এবং ধ্বংস হয়েছে। এটিই ছিল স্টারশিপের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত অভিযান। পুরনো ইঞ্জিন ব্যবহার করেও কক্ষপথ পর্যন্ত পৌঁছেছিল এটি, কিন্তু তারপরও গন্তব্যপথে থাকা অবস্থায় দিক নির্দেশনা হারিয়ে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়ে স্টারশিপ। যাত্রাপথে বুস্টারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নির্ধারিত স্থানে নামার বদলে এটি পড়ে যায় মেক্সিকো উপসাগরে। আবার রকেটের পেলোড দরজা আটকে যাওয়ায় স্যাটেলাইট স্থাপন করতে গিয়েও ব্যর্থ হয় এটি। জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডাওয়েল কিছুটা আশাবাদী। তিনি বলেন, এই রকেটে একেবারে নতুন প্রজন্মের প্রযুক্তি আছে। ব্যর্থতা আসবে, সেটাই স্বাভাবিক, তবে স্পেসএক্স শেষ পর্যন্ত সফল হবে বলেই তার বিশ্বাস। This is what victory feels like. Yeah! যদিও ব্যর্থতাকে কর্মকর্তারা শেখার মাধ্যম হিসেবেই বিবেচনা করে, তবে একটি প্রশ্ন থেকেই যায়, বারবার ব্যর্থতা কি স্পেসএক্সের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে না? বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মহাকাশ প্রকৌশলী লিয়ানানি আলকনসেল বলেন, স্টারশিপের ব্যর্থতাকে যেভাবে অবহেলা করা হচ্ছে কিংবা সফল বলে উদযাপন করা হচ্ছে সেটি উদ্বেগজনক। তার মতে প্রতিটি উৎক্ষেপণ ব্যয়বহুল আর মঙ্গল অভিযানের যে বড় লক্ষ্য স্টারশিপের সামনে রেখেছে তার পেছনে এখনো কোনো বাজার গড়ে ওঠেনি। স্পেসএক্সের এই উচ্চাভিলাষী প্রকল্পের পেছনে রয়েছে এক বিশাল স্বপ্ন, মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো। নাসা তাদের আর্টেমিস কর্মসূচির অংশ হিসেবে স্টারশিপকে ব্যবহার করতে চায়, তবে সময় চলে যাচ্ছে। 2027 সালের মধ্যে মানুষ বহনকারী প্রথম ফ্লাইট পাঠানোর লক্ষ্য ঠিক করা, অথচ স্টারশিপ এখনও ভেঙে পড়ছে। ম্যাকডাওয়েলের মতে এতে নাসা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। তবুও বাণিজ্যিক মহাকাশ প্রতিযোগিতা বাড়ছে, চীনা উদ্যোক্তারাও মাঠে নামছেন, তবে স্পেসএক্সের মতো এত বড় পরিসরে কেউ কাজ করছে না। এদিকে 3 বার ব্যর্থ হওয়ার পরেও ম্যাকডাওয়েল মনে করেন এটা আশাবাদ নয়, তবে আত্মবিশ্বাস এখনো আছে। স্পেসএক্স যদি স্টারশিপকে সফলভাবে চালু করতে পারে তবে এই খাতে তারাই নেতৃত্ব দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। Yes! আটকে দেওয়া হয়েছে
যাচ্ছে গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী জাহাজ ম্যাডলিন। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC পরিচালিত এই ত্রাণবাহী জাহাজকে গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। এই জাহাজে রয়েছেন অন্তত 12 জন আন্তর্জাতিক কর্মী, যাদের মধ্যে আছেন জলবায়ু আন্দোলনের সুপরিচিত মুখ গ্রেটা থানবার্গ এবং ফ্রান্সের ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য নিয়ে যাওয়া ত্রাণ আর সাহসিকতার দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। তবে ম্যাডলিনকে এভাবে আটকে দেয়ায় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ আনছিলেন 12 সাহসী মানবাধিকার কর্মী। গাজার ক্ষুধার্ত মানুষের অন্ন কেড়ে নিয়ে ম্যাডলিনকে এখন আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যারা কয়েক বছর ধরেই গাজায় ত্রাণ পাঠিয়ে আসছে, গত 1 জুন শিশু খাদ্য, ওষুধ এবং খাদ্যপণ্য নিয়ে সিসিলির কাটানিয়া বন্দর থেকে গাজার উদ্দেশ্যে পাড়ি জমায় ম্যাডলিন। লক্ষ্য ছিল গাজাবাসীর দুর্দশা তুলে ধরা ও অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। স্থানীয় সময় রাত 3টায় হঠাৎ করেই ইসরায়েলি নৌবাহিনীর একটি ইউনিট শায়েতেদ 13 অভিযান চালায় ম্যাডলিন জাহাজে। যাত্রীদের হাত তুলে বসিয়ে তারা ঘোষণা দেয়, ভয় পেও না। তবে পরিস্থিতি খুব শান্ত ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে। ওই পোস্টে জাহাজটিকে সেলফি ইয়ট বলে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয়। তারা লিখেছে, তারকাদের বহনকারী সেলফি ইয়টকে নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনও জাহাজটি ইসরায়েলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে, সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকার কর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে। এই জাহাজে ছিলেন ফরাসি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান এবং আল জাজিরার সাংবাদিক ওমর ফাইয়াদ। যাত্রাপথের শেষ দিকে একাধিক ড্রোন ঘিরে ফেলে জাহাজটিকে। সাংবাদিক ইয়ানিস মাহমাদি টুইটে লেখেন, আমি একজন সাংবাদিক, মানবিক সহায়তা কভার করতে এসেছি, কিন্তু এখন গ্রেপ্তারের অপেক্ষায়। এই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা আখ্যা দিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাত আওয়াদ বলেন, গ্রেটা থানবার্গ এবং অন্যদের সাহসিকতাকে আমরা সম্মান জানাই। এখন সময় বিশ্ব নেতাদের ন্যূনতম মানবতা দেখানোর। Business as usual. ম্যাডলিন জাহাজে মোট 12 জন মানবাধিকার কর্মী আছেন। তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপটিস্ট আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাসকাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহাম্মদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভাভিয়া। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ অন্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, এ মানবাধিকার কর্মীরা গণমাধ্যমকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন। শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে তারা এই কাজ করেছেন।
গাজা এখন রীতিমতো মানবিক বিপর্যয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনী এখানে ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ করতে না দেয়ায় তীব্র খাবার সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ গাজাকে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে। মে মাসে অবরোধ কিছুটা শিথিল হলেও খাদ্য পৌঁছেছে খুবই সীমিত পরিসরে। এরই মধ্যে ত্রাণ কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি গুলিতে প্রাণ গেছে 110 জনের, আহত হাজারেরও বেশি। With the genocide that the Israelis are doing in Gaza, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বিতরণ কেন্দ্র স্থাপন করলেও তা নিয়ে উঠেছে প্রশ্ন। জাতিসংঘ এই সংস্থার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সরে দাঁড়িয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে জিএইচএফ এর বিতরণ কেন্দ্র ঘিরেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। ঘটনার পরই ফ্রান্স, অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে শুরু হয় প্রতিবাদ। ফ্রান্সের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ রিমা হাসানের মুক্তির দাবি জানিয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চল বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকো আলবানেজ বলেন, ম্যাডলিনের যাত্রা শেষ হলেও মিশন শেষ হয়নি। প্রতিটি ভূমধ্যসাগরীয় বন্দর থেকে নতুন জাহাজ পাঠানো এখন নৈতিক দায়িত্ব। একটি প্রতীকী মানবিক অভিযানের ওপর এমন দমনমূলক হামলা কতটা ন্যায়সঙ্গত, সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্কের সাথে সম্পর্ক চিরতরের সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই সম্পর্ক আর কখনোই পুনরুদ্ধার হবে না। গত শনিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইলন মাস্কের সঙ্গে তার এক সময়কার ঘনিষ্ঠ সম্পর্ক কি এখন একেবারেই চুকে গেছে? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমি তাই ধরে নিচ্ছি। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি এই সম্পর্ক আবারও জোড়া লাগাতে চান? ট্রাম্পের সংক্ষিপ্ত ও জোরালো উত্তর ছিল না। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুদান দেন এবং পরবর্তীতে হোয়াইট হাউসের উপদেষ্টার ভূমিকাও পালন করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দুজনের সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করেন মাস্ক। তিনি বিলটিকে আখ্যা দেন জঘন্য ও বিভীষিকা হিসেবে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন, দেখুন, ইলনের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল, জানি না সেটা আর থাকবে কিনা। ট্রাম্প আরও অভিযোগ করেন, বিলটির খুঁটিনাটি সম্পর্কে মাস্ক ভালো করেই জানতেন, অথচ হঠাৎ করেই তিনি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যা ট্রাম্পকে অত্যন্ত হতাশ করেছে। তবে ট্রাম্পের এই দাবি মাস্ক সরাসরি অস্বীকার করেন এবং একে মিথ্যা বলে আখ্যা দেন। ট্রাম্পের বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্ট দেন ইলন মাস্ক। এসব পোস্টে তিনি ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। এমনকি প্রমাণ উপস্থাপন না করেই দাবি করেন, ট্রাম্প যৌন অপরাধ মামলায় অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের মৃত্যু পরবর্তী মামলা সংক্রান্ত গোপন নথি এপস্টেইন ফাইলে যুক্ত আছেন। ট্রাম্প বলেন,
মাস্ক কেবল তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কেই অবজ্ঞা দেখাননি, বরং প্রেসিডেন্টের অফিস ও মর্যাদার প্রতিও অসম্মানজনক আচরণ করেছেন। এই মন্তব্য দুই প্রভাবশালী ব্যক্তির সম্পর্কের চূড়ান্ত ছিন্নতার ইঙ্গিত দিচ্ছে। It's really terrible that there's so much violence. এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী থেকে আজ চরম বিরোধিতায় ট্রাম্প ও মাস্কের দ্বন্দ্ব এখন যুক্তরাষ্ট্রের রাজনীতির এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে নিজস্ব দল গঠনের ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। বিশ্লেষকরা মনে করছেন এই বিরোধ ভবিষ্যতে রিপাবলিকান রাজনীতিতেও নতুন মোড় আনতে পারে। গোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান। দেশটি চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে। এসব উপাদান দিয়ে অন্তত 800 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বলে জানা গেছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে ইরান। ইসলামিক রিপাবলিক তার সামরিক শক্তি এবং প্রক্সি নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। প্রতিবেদনটি এমন সময় প্রকাশ পেল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। অন্যদিকে একটি পৃথক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল হোয়াইট হাউসকে জানিয়েছে সংলাপ ব্যর্থ না হওয়া পর্যন্ত তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালাবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেহরান প্রায় 800টি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অ্যামোনিয়াম পারক্লোরেট অর্ডার করেছে, যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয়। এই উপাদানগুলো আগামী মাসগুলোতে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই চালানের চুক্তি মাস কয়েক আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়ার ঘোষণার আগে সম্পন্ন হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যামোনিয়াম পারক্লোরেট ইরানের পিশগামান তেজারাত রাফি নভিন কোম্পানি হংকং ভিত্তিক লায়ন কমোডিটিস হোল্ডিংস লিমিটেডের কাছ থেকে অর্ডার করেছে। তবে এ বিষয়ে পিশগামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া লায়ন কমোডিটিসের পরিচালক মন্তব্যের জন্য অনুরোধের কোনো জবাব দেননি। প্রতিবেদনে উল্লেখিত একজন কর্মকর্তার মতে, এই অ্যামোনিয়াম পারক্লোরেটের কিছু অংশ ইরানপন্থী প্রক্সি গোষ্ঠী যেমন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে পাঠানোর সম্ভাবনা রয়েছে, যারা সম্প্রতি ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, উপাদানের বেশিরভাগ অংশ ইরানে থাকবে বলে জানা গেছে, কারণ দেশটি গত অক্টোবরে ইসরায়েলে হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা মেরামতের কাজ করছে। ইসরায়েলের এই হামলা ইরানের দ্বিতীয় সরাসরি আক্রমণের জবাবে হয়েছিল, যা তার আগের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 6 মাস পরে সংঘটিত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েলের অক্টোবরের হামলার প্রায় 1 ডজন তথাকথিত প্ল্যানেটারি মিক্সার ধ্বংস হয়, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপাদান মিশ্রিত করতে ব্যবহৃত হয়। একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরপর হামলার পর ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের জাতিসংঘ প্রতিনিধি দল অ্যামোনিয়াম পারক্লোরেটের চালান সংক্রান্ত মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং এই ধরনের চালানের চুক্তি সম্পর্কে অবগত নয়। মুখপাত্র বলেন, চীনা পক্ষ সর্বদা চীনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন ও প্রবিধান এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসারে দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।